রেডি তো বাবু? চল বলছি চলো না, কি হবে, অসুবিধা নেই। তুই মাথা খারাপ করিস নি, এরকম সেই জবে থেকে এসছি, তুই শুধু এই কথাটাই বলছিস। ডাক্তারবাবু তো বললেন এখন বেশি হাঁটাহাঁটি করতে হবে, তাহলে অসুবিধা কি আছে? আমি পারবো না, আমি ডাক্তারবাবুকে বলবো, ডাক্তারবাবু তারপরে দেখবি। ঠিক আছে, আমি কথা বলবো। ঠিক আছে, তুই বলবি, ঠিক হবে জিনিসটা, বল। চলো না দেখি। ঠিক আছে, আচ্ছা চল, তুই করবি কিন্তু আমাকে বলবি না। তারপর তুই বল না, ডাক্তারবাবু তোকে যা বলার বলবে, তখন দেখবি। ডাক্তারবাবুর আসতে একটু দেরি আছে, আমরা এখন ওয়েট করছি। বন্ধুটা বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ দিচ্ছি, একটু গান শুনে নি ততক্ষণ। তো ভালোই পাচ্ছিস, কাজ মিটলো বল। ডাক্তারবাবু তোরই মতন তো, চল তারপর দেখছি। দিয়েছে ও, হ্যাঁ ও, জিভ লাল হয়ে যাবে, তোমার হয়ে গেছিল? আচ্ছা, এটা কি ফল? হ্যাঁ, তুমি একটু খেয়েছো? আচ্ছা, হ্যাঁ খাবো তো, খাবো, রাখো নিচে, রাখো আগে। এই তো বাটি, এই তো বাটি। ঠিক আছে, একটুখানি না না, তুমি যে কটা দেবে সে কটাই খাবো। তুমি হাত ধুয়েছো তো? আচ্ছা, ভেরি গুড। তুমি আমার জন্য রেখে দিয়েছো? আচ্ছা, এইগুলো আমার, তাই তো? এগুলো আমার ভাগে পড়েছে। আর একটা দুটো দেবে না? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা কার? এইটা কার? আচ্ছা, কোনটা নেবে? দুটো ভাগ করেছে, একটা দিদির একটা বাবার। হ্যাঁ, বেশিটা দিয়েছে দিদিকে। হ্যাঁ, একটা তুমি খেয়ে ফেলো, জিভটা দেখবো কেমন লাল হচ্ছে। তুমি তো ভাত খাচ্ছিলে, ভাত খেতে খেতেই। বাহ, আজকে আমাদের ডিম ভাজার ডিপার্টমেন্টে আছে, এই যে ডিম ভাজা চলছে। চিকেন রান্নাটা, ডিম ভাজাটা খুব ভালো শিখেছে। আর প্রিয় জিনিসগুলো যেগুলো নিজে খেতে ভালোবাসে। আমি ডাল করেছি আর আলু মেখেছি, ভাত করেছি। আরে ওখানে রাখার জায়গা আছে তো, থালা খেতে রাখো না। না, জায়গা নেই, ওখানে রাখি। বুবলু সোনাকে ভাত খাতে খাতে দিদি আর বাবা এসে গেল, আর বুবলু সোনা আর ভাত খেলো না। যেই চান টান করিয়ে দিয়েছি, বলে আমাকে ড্রাগন ফল কেটে দাও, জানো? নিজেই বলছে, দিয়ে কেটে দিয়েছি, দিয়ে খেলো, পেট ভরে খেলো, দিয়ে জিভটা লাল হয়ে যাচ্ছে, দেখো একবার করে আয়নায় দেখে নিচ্ছে জিভটা কতটা লাল হচ্ছে, আবার খাচ্ছে। খুব ভালো লেগেছে, প্রথমবার খেলো ড্রাগন ফল, খুব ভালো লেগেছে। এর আগে সেই আমরা তুলেছিলাম জমি থেকে, তখন ছোট তো, তখন 1 বছর বয়স, তখন খাইনি, তখন খেতে শেখেনি তো, এই খেলো বুবলু। নতুন জিনিস খেয়ে ভালোই লাগলো। হ্যাঁ, এখনো আতাটা আছে, আমাকে দেখাচ্ছিল আতাটা, জানো? আমি আতাটা আর আজকে কাটিনি, কেন বলো তো? ও কলা খেয়েছে, ডিম খেয়েছে, লেবু রস খেয়েছে, আবার ড্রাগন ফল খেয়েছে, ওই জন্য আমি আতাটা এখন খাচ্ছি। আতাটা থাক, ভাত খাওয়া হয়ে গেছে। লেবু রস করে দাও, নিজেই বলছে লেবু রস করে দাও। আর দেখো আতা নিয়ে চলে গেছে তোমার কাছে। কি করবি আতা?
ভাঙে না বুবু, দেখো শোনো আমার কথাটা শোনো, বিকেলে ভাঙবো, বিকেলে খাবে। হ্যাঁ হ্যাঁ বিকেলে তুমি এখন ভাত খেয়েছো। আর দেখো দেখো কি করছে, দেখো মেঝেতে ঠুকছে, দেখো। এখন দাও রেখে দি। তোমার ছোট মেয়ে মোটামুটি সব রকমের ফল খেতে ভালোবাসে, সবই খায়, কিছু বলে না। না তোমার বড় মেয়ে এই ড্রাগন ফল ছিল না, লেবু রস করে দিলাম, ঢকঢক করে খেয়ে দিল। ও খায় কলা, পেয়ারা আর লেবু রস। ও ইয়ে খায় না, বেদানা খেতে চাইবে না, আপেল খাবে না, ওসব অনেক বিচার। চলে এসো ভাত দিয়ে দিই। সেই প্রথম দিনকার মতো যেদিন আমরা এখানে এসে পৌঁছালাম ভোরবেলা, সেদিনকার মতনই আজকের মেনু। ঘন ঘন মুসুর ডাল, ডিম ভাজা আর হচ্ছে আলুর চোখা দিয়ে ভাত, সাথে শসা লেবু। বলো শসা পাতি লেবু আছে সঙ্গে। তো চিকেন হয়েছিল, খাওয়া হলো সকাল রাত্রি এরকম করে। আজকে সকাল থেকে মনে হচ্ছে ও এই রান্নাই সবচেয়ে ভালো। আর এখন খাচ্ছি তো কি বলবো, মনে হচ্ছে বাংলায় ফিরে এলাম। আরে বাবু এবারটা ছেড়ে দে, এর পরে যখন 6 মাস 8 মাস পরে যখন আবার চেক আপের জন্য আসবো তখন নিয়ে যাবো। ডাক্তারবাবু তো বললো সেই রকম। আমি কি করে জানবো তুই ডাক্তারবাবুর সঙ্গে ওরকম ডাইরেক্ট সত্যি সত্যি কথা বলে নিবি? আমি ভাবছি এমনি হয়তো বলছিস, আর তোর ডাক্তারবাবু ওই রকমই। অত বড় হেড অফ দ্য ডিপার্টমেন্ট যখন বলছে, তুমি কেন সন্দেহ করছো? সন্দেহ নয়, কি বলতো, হাঁটছিস ঠিকঠাকই। চ দেখি, তুই ভালো করে আগে হাঁট, তারপর আমি দেখছি। দেখো না পরিষ্কার, ডাক্তারবাবু তো বললেন যত হাঁটবো তত ভালো হবে। এটা নিয়ে ফেলছিলাম। কোনটা? হ্যাঁ রে, তোর মায়ের মতনই তো সেম। এইটা আবার মনে আসতে হবে, এটা নয়, তুই কনফার্ম হলি কি করে? ওরকম জামা আনে না তো, হাফ কাটা। ও না, এরকমই একটা পড়েছিল জামা, ওটা আলাদা। জানি বাবা, তুই চিনিস। কত বিল্ডিং দেখো খালি, প্রচুর বিল্ডিং। আরে সিএমসিটাই তো এখানে কত বড় ক্যাম্পাস, আর এগুলো সব হোটেল। তুমি যে চিন্তা না করো, সব বুকিং করো। আরে মা কি বলছে? তুমি বললে আর মা কিছু বললে না, মাও তো রাজি নয়। কি করে রাজি হবে বল? ঠিক আছে। বুবলু বুবলু বুবলু, মা দাঁড়িয়ে পড়ো। দাঁড়াও, গরু আছে, গরু আছে। বুবলুকে ধরতে পারে না বুবলুকে। ঘাসগুলো একটু ছোট ছোট ছিল বলো, 2 মাস আগে, এখন কি বড় বড় হয়ে গেছে। এগুলো মনে হচ্ছে আবার সামনে শীতকাল আসছে, সমান করবে। এই আওয়াজটা শুনলি যেন কেমন হয় বুকের ভেতরে। এই গতবারে দেখো এইখানটায় বসেছিলাম, এইখানটা করে। তুমি ঘুরছো? বাবা মায়ের চারপাশে ঘুরপাক খাচ্ছে, সেই গণেশের মতো। কার্তিক গণেশ যেমন বলেছিলাম, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে যে ফার্স্ট আসতে পারে, সেই রকম করে ও বাবা মায়ের চারপাশে ঘুরে নিচ্ছে। একবার বাইরের দিকে এলাম, বর্ণিতা তো এলো না। বর্ণিতাকে বললাম, বললো না আমি রুমের মধ্যেই থাকছি। যখন বর্ণিতার প্রথম ওই প্লেট বসেছিল 2023 সালে, 23 না 24 সালে, সরি 2024 সালে যখন বর্ণিতার প্লেট বসানো হয়েছিল হাঁটুতে, তখন আমরা এসে একবার করে এখানে আসি। এটা ফোর্ট, ভেলোরের ফোর্ট। তো এখান থেকে একটা হামাল দিস্তি কিনে নিয়ে গেছিলাম। এখানকার হামাল দিস্তিগুলো খুব ভালো, মানে এত সুন্দর পেশাই হয়। আমরা খুব বেশি দিন সেটাকে ব্যবহার করতে পারিনি, কারণ হচ্ছে
আমরা এখান থেকে নিয়ে যাওয়ার সময় যে হামাল দিস্তির যেটা দিয়ে পিসি, সেই ডান্ডাটা না ব্যাগের মধ্যে চাপাচাপিতে ভেঙে যায়, মাঝখান থেকে দু টুকরো হয়ে যায়। তো সেটা ঠিকভাবে ইউজ করা যায় না। চেষ্টা করেছিলাম কয়েকবার, ব্যবহার করেছি, কিন্তু ঠিক ভালোভাবে হয়নি। তো গতবারে তো বর্ণিতার ওরকম অপারেশন এই সবগুলোর জন্য আর মানে নেওয়া হয়নি, মাথায় নেই জিনিসটা। তো এবারে মন মেজাজ ঠিকঠাক আছে। এবারে আমি কৃষ্ণাকে মনে করিয়ে দিলাম, ও বলেছিল মনে করাতে, আজকেই মনে পড়লো যে যাবে তাহলে একটা নিয়ে আসবে। আমাদের সকলেরই বেরোনোর কথা। বর্ণিতা বললো খাওয়া দাওয়াটাও একটু লেটে করলো, বলছিল যে সকাল থেকে এটা ওটা খাওয়া হয়েছে, তো বর্ণিতা খেয়েছে, বললো একটু পরে খাবো। তো আমাদের খাওয়া দাওয়ার 1 ঘন্টা পরে বর্ণিতা খেলো, খেয়ে বলছে তোমরা এখন যাও, আমি যাবো না, আমি একটু রুমের মধ্যে রেস্ট নিচ্ছি। তো ওকে বলে এসেছি যে রুম যেন একদম না ওপেন করে, তো ফোন টোনও আছে কাছে, এমনি কোনো অসুবিধা নেই, সিকিউরিটির দিক দিয়ে খুব ভালো। তো ও রুমের মধ্যে আছে, একটু রেস্ট নিচ্ছে। এখন আমাকে ফেলেছে বিপদে, এই ব্যাপারটা নিয়ে সবাই মোটামুটি রাজি হয়ে বসে আছে। তো বলছি কি ব্যাপারটা, তো আমরা যে ট্রেনটায় আসি ওটা হচ্ছে পন্ডিচেরি এক্সপ্রেস। যখন টিকিটটা কাটি তখন দেখলাম যে কাটপাটি জংশনের জায়গায়, হাওড়া থেকে কাটপাটির জায়গায় যদি আমরা পন্ডিচেরি করে দিই তাহলে দেখছিলাম যে টিকিটটা অ্যাভেলেবেল আছে। তো কিছু ভাড়া বেশি লাগছিল, পার টিকিটে 200-300 টাকা করে বেশি ভাড়া লাগছিল, কারণ পন্ডিচেরির ডিস্টেন্স না কাটপাটি থেকে, মানে এখান থেকে খুব একটা দূরে নয়, ওই ধরুন 3 ঘন্টা মতো সময় লাগে। তো সেই হিসাবে আর কি বর্ণিতা টিকিটটা দেখেছে আসার সময়, বলছে বাবা আমরা তো কাটপাটিতে নামবো, তো পন্ডিচেরিটা কেন? তার সেখান থেকেই ওর পন্ডিচেরি জায়গাটা সম্পর্কে, পুডুচেরি পন্ডিচেরি যাই বলেন, তো সেটা সম্পর্কে একটু কৌতূহল শুরু হলো। মানে ও জানতোই না এরকম কোনো জায়গা আছে, হয়তো পড়েছে, মানে যেগুলো স্টেট ইউনিয়ন টেরিটরি যখন পড়েছে সেগুলোর মধ্যে ছিল। তো যখন সেই পন্ডিচেরিটা মানে চোখের সামনে এসে গেছে না, তখন ওর জানার ইচ্ছা হয়। আর বসে বসে ও তো মোবাইলের মধ্যে দেখে, আমাকে কিছু জিজ্ঞাসা করে পন্ডিচেরি কেমন, সবাই পন্ডিচেরি কেন যায়। তার ওপর আবার ট্রেনেতে যাদের সঙ্গে আমরা যাচ্ছিলাম সব, অনেকে তো সেখানে দেখুন পরিচয় তো হয়েই যায় যাওয়ার সময়। তো কথাবার্তা বলতে বলতে কয়েকজন পন্ডিচেরি বেড়াতে যাচ্ছে, তো পন্ডিচেরি বেড়াতে যাওয়ার বিষয়টা আর কি বর্ণিতা শোনে, বসে বসে আমাদের সঙ্গেই ছিল। তো সেগুলো শোনার পর ও একটু আগ্রহ হয়, বাবা তাহলে পন্ডিচেরি আমাদের তো টিকিট কাটাই ছিল, তাহলে গেলে কি সুন্দর ঘোরা হয়ে যেত বলো। তখন আমি বললাম হ্যাঁ তোমাকে নিয়ে যাবো, তুমি ভালো হয়ে যাও না, আসা যাওয়া তো আছেই, তো হসপিটালে এসছি, না হয় একটু যাওয়াই যাবে, তুমি ভালো হয়ে যাও। বললো আচ্ছা ঠিক আছে। সেই পর্যন্ত মানে টোটাল জিনিসটা ঝামেলা মিটে যায়। তো এইবার যখন ওর ইমপ্রুভমেন্ট হচ্ছে, খুব ভালো করে ব্যায়াম করতে পারছে, থেরাপি খুব ভালোভাবে হচ্ছে, সেগুলো হওয়ার পর কয়েকদিন তো হলো, তো টানা যেদিন থেকে এসছি আমরা সেদিন থেকে কন্টিনিউ ওর ফিজিওথেরাপি ব্যায়াম এগুলো সব হয়ে যাচ্ছে। তো তার মধ্যে ওর খুব ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে, মানে এটাও আপনাদেরকে খবরটা দেওয়া, ওর তো খুব ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে। 2-1 দিন পর থেকেই ডাক্তারবাবু বলে দিয়েছিলেন যে সব ওর ইমপ্রুভমেন্টটা নির্ভর করছে বর্ণিতার উপর। আমাদের যা কাজ করার করে দিয়েছি, খুব ভালোভাবে রিকভারি হচ্ছে, মানে সাধারণভাবে যতটা হওয়ার কথা, ডাক্তারদের এক্সপেকটেশন যতটা, তার থেকে অনেকটা বেশি ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। ডাক্তারবাবু আমাদেরকে এটাও বললেন যে আপনাদের মানে বাড়িতে খুব ভালোভাবে আপনারা খেয়াল রেখেছেন, না হলে যতটা ইমপ্রুভমেন্ট হওয়ার কথা তার থেকে অনেক বেশি হয়েছে। তো উনিও খুশি হলেন। তো মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, আমাদের ওটাই ভয় ছিল যে ঠিকঠাকভাবে যেন রাখতে পারি বর্ণিতাকে। এখান পর্যন্ত সব কিছু ঠিক আছে, ও খুব ব্যায়াম করছে, সব কিছু ঠিক আছে। যেই 2-3 দিন ঠিকঠাকভাবে হয়েছে, ও তো এবার ভালো হাঁটতে পারছে, এতদিন পাটা ভাঁজ করছিল না। তো ডাক্তারবাবু যেমন ব্যায়াম করাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন এরকম যেতে যেতে ভালো ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। তো ভালোভাবে হাঁটছে, আপনারাও হয়তো দেখলেন। তারপর কি হঠাৎ করে বলে বাবা আমাদের তো টিকিট এখনো ঠিকঠাক, টিকিটের ব্যাপারটা আপনাদেরকে বলছি যে আমাদের যাওয়ার বিষয়টা কি হয়েছে। তো আমাদের টিকিট তো ঠিকঠাকভাবে হয়নি, তো তাহলে সময়ের আগেই আমাদের কাজ মিটে গেছে। আমাদেরকে বলেছিল 1 সপ্তাহ 10 দিন সময় নিয়ে আসতে, আমরা সেইভাবেই সময় নিয়ে এসেছি। এখন এখানে কাজ আমাদের মিটে গেছে, যেহেতু ডাক্তারবাবু দেখছেন যে সব কিছু ঠিকঠাক আছে, সেহেতু বলছেন যে আপনারা 2-1 দিনের মধ্যে আপনারা বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তারপরে 7-8 মাস পরে আপনারা একবার এসে চেক আপ করিয়ে নিয়ে যাবেন, যেমন যে ইমপ্রুভমেন্ট হচ্ছে সেইভাবে আর কি আসবেন, কোনো অসুবিধা, তাতে 2-1 মাস এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই। গতকাল থেকে বর্ণিতা হঠাৎ করে মাথায় ঢোকে যে বাবা তাহলে এখন তো আমরা পন্ডিচেরি যেতে পারি। এবার ভাবুন, আমি একদম মানা করে দিয়েছি যে না তোমার এইমাত্র ঠিক হচ্ছে। আমার মেয়ের কীরকম বুদ্ধি দেখুন,
বলছে ঠিক আছে অসুবিধা নেই, তাহলে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবো। আমি হ্যাঁ ঠিক আছে, আমি তো জানি ডাক্তারবাবু ওকে বারণ করে দেবে, কোনো অসুবিধা নেই। আমি ওকে বললাম ঠিক আছে ডাক্তারবাবুকে তুমি জিজ্ঞাসা করবে, আমাকে কিন্তু বলো না। কারণ ভাবুন একবার, এই 2 মাস আগে মেয়েটার একটা অপারেশন হলো অত বড়, সেখানে আমি ডাক্তারবাবুকে যদি জিজ্ঞাসা করি, সে ডাক্তারবাবু কি বলবে আমাকে, মানে মেনে নেওয়ার মতো নয়। আমি জানি যে ডাক্তারবাবু নাই করে দেবে, আমি সেই জন্যই ওকে বললাম যে তুমি গিয়ে জিজ্ঞাসা করবে ডাক্তারবাবুকে। এবার ও বাচ্চা, ওকে তো কিছু বলতে পারবে না। ঠিক আছে জিজ্ঞাসা করবে, আমি জানি না বলে দেবে। আর আমি এটাও ভাবছিলাম ও একটু সাই তো, মানে একটু লজ্জা পায়, হয়তো গিয়ে বলবে না, আমাকে এমনি বলছে। আর আমি দাঁড়িয়ে আছি সব কিছু জেনে নেওয়ার পরে ডাক্তারবাবু বললেন যে হ্যাঁ তোমরা চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এসব করতে করতে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে দেয় যে ডাক্তারবাবু এরকম আমরা পন্ডিচেরি যেতে পারি? ডাক্তারবাবু বলছে হ্যাঁ তুমি যেতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি যত হাঁটবে তত ভালো। হাঁটা চলাটা করতে হবে, কিন্তু দৌড়ঝাঁপ, লাফালাফি, সাইকেলিং এক্ষুনি এসবগুলো করতে হবে না। ওটা যেমন যেমন ইমপ্রুভমেন্ট হবে সেইভাবে বুঝে করবে, এক্ষুনি কিন্তু নয়। তো তারপরে ডাক্তারবাবু বলে দিলেন। এবার বাইরে বেরিয়ে থেকে বলে দেখো অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছি, ডাক্তারবাবু বলেছে কোনো অসুবিধা নেই, তুমি তাহলে এবার সব বুকিং টুকিংগুলো করো। এখানে কৃষ্ণাকে জিজ্ঞাসা করছি, কৃষ্ণা বলছে যে তুমি যেটা ভালো বোঝো করো, অসুবিধা নেই, ডাক্তারবাবু বলছে। এই রকম হচ্ছে আজকে, মানে সমস্যায় আমি পড়েছি। আমি বলছি হ্যাঁ ডাক্তারবাবুও যেমন, আমি ভাবতে পারিনি যে ডাক্তারবাবুকে বলে দেবে যে হ্যাঁ তুমি যাও। এবার ডিস্টেন্স তো খুব বেশি নয়, আর উনি বললেন যে খুব বেশি দৌড়াদৌড়ি করার দরকার নেই, ধীরে ধীরে হেঁটে হেঁটে, আর হাঁটাটাই হচ্ছে ওর এখন কাজ। মানে দেখুন ও যত বেশি হাঁটবে, যত বেশি আপ ডাউন করবে, চলাফেরা করবে একটা লিমিটেড গতিতে, মানে এরকম নয় যে দৌড়ঝাঁপ, লম্পঝম্প, নাচ, এইসবগুলো এক্ষুনি নয়, সেটা সময় আছে। তো এই হলো ব্যাপার। আমাকে বলছে তুমি বুকিং করো, তুমি হোটেল বুকিং করো। তারপরে যে হোটেলটায় আছি সেই ছেলেটাকে গিয়ে বলছে যে কাকু এরকম আমরা কালকে চেক আউট করে যাবো, জানো তো, আমরা কালকে চেক আউট করে যাব, কোনো অসুবিধা নেই, তাহলে কি করবে তুমি, তাহলে লেখালেখি করে ফেলো। তো আমাকে এবার ওর সামনে আমাকে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ দাদা, আমি বলছি না না সেসব কোনো ব্যাপার নয়। তারপরেই বলছে গোপাল ওনার নাম, গোপাল দা, এরকম কোনো ব্যাপার না। বলছে কেন যেতে পারেন তো, অসুবিধার কি আছে, কাছাকাছি গো, বেশি দূরে না। ও আবার আমাকে ঘুরিয়ে বোঝাচ্ছে আর বর্ণিতার সামনে বলে দেখছো বাবা দেখছো, সবাই তোমাকে কিন্তু বলছে, আর তুমি নিজের থেকে এরকম কেন করছো, একটু রাগ হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ বন্ধু, এই দেখো খাদগুলো কুটকুট কাটতে, এই দেখো মা আমাকে এরকম কাটতে, এই দেখো নখগুলো এরকম গেলে বোটা আছে, এই দেখো এখানে দমে, এখানে খায়, এখানে দুটো, এখানে বোটা, এখানে। বুবলু নিজে নিজে ব্লগ করে আমাদের একদম দম বার করে দিচ্ছে, হাত থেকে কেড়ে নিল, নিয়ে বলতে শুরু করে দিল। আবার ক্যামেরা অন করতে পারে, ভিডিও স্টার্ট করতে পারে, আবার ভিডিওটাতে প্লে পজ করতে পারে, সেটা তো গেল। তারপরে আবার প্লে করে আমাদেরকে আবার দেখায় যে দেখো হ্যালো বন্ধুরা। এখনো মনে আছে গো, কিনে দেবো ভুট ভাজা কিনে দিতে হবে, ওয়াটারমেলন কিনে দিতে হবে, আইসক্রিম কিনে দিতে হবে। আইসক্রিম একটা গোটা খেয়েছিস, নিয়ে এসছি, দিদিকেও দিয়েছি, তোকেও দিয়েছি, তোর মাকেও দিয়েছি। দুপুরবেলা খেলে একটা গোটা খেয়েছিস। হ্যাঁ ভুট ভাজাটা ঠিক আছে, ভুট ভাজাটা কিনে দেবো। এখন চলো ভুট ভাজা, ওয়াটারমেলন এই সন্ধ্যা হয়ে গেছে, এখন খায় না। আমিও তো যাবো, আমাদেরকেও নিয়ে চলো, এরকম একা রেখে দিয়ে গেলে তো আমাদের ভয় পাবো। একা রেখে দিয়ে চলে গেলে হবে। জুতো পরে আছে তো তোমার জুতো? আমার ও তোমার জুতো, আমরা জুতোর উপর বসে আছি, আমরা জুতোর উপর বসে আছি। বুবু ওই দেখ পাহাড়, ওই দেখ পাহাড়, এইদিকে এইদিকে দেখ, ওই দেখ পাহাড়, দেখেছো কত বড় পাহাড়? ওগুলো ওই একটা গাছ, এইদিকে এইটা পাহাড়, এইদিকে পাহাড়, ওই দেখো ওগুলো গাছ, ওগুলো গাছ, ওইটা পাহাড়, ওটা পাহাড়। হ্যাঁ পাহাড়। তুই তো বলছিলিস কেমন কেমন খেতে চাইছিলিস না, আমি তোকে বললাম তো কোনোদিন খাসনি, খেয়ে দেখ না ভালো লাগবে। আমি কত বছর পর খাচ্ছি, দেখতে পেলাম তোর বাবাকে বললাম কেন আতা, সেই বিয়ের আগে খেয়েছি, বিয়ের পর আর খাওয়া হয়নি। আমি তো কোনদিন আদা খাইনি, আমি নোনা খেয়েছি প্রচুর, আমাদের গাছ ছিল, নোনা খেয়েছি বিয়ের আগে, আর আমার দাদুদের আতা গাছে ছিল, নোনা গাছে ছিল, দুটোই খেয়েছি। তবে নোনার থেকে আতার টেস্টটা অনেক বেশি, বড় বড় ছিল না আতাগুলো, ছোট ছোট। হ্যাঁ নোনার থেকে আতার টেস্টটা অনেক বেশি। আর বিয়ের পরে তো তোমাকে কোনোদিন বলাও হয়নি আতার কথা, আমাদের ওখানে সব পাওয়া যায় না, এখানে দেখতে পেলাম বললাম যে
বুবলু সোনা ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে। আর ভুট খাবো করে একটা ভুট্টা সিদ্ধ কিনলাম, তো রেখে দিয়েছি। আর একটু আতাও রেখে দেবো, ঘুম থেকে উঠলে খাওয়াবো। বেলা তো ড্রাগন ফল খেয়ে ভীষণ খুশি। বুবলু প্রথমবার ড্রাগন ফল খেলো, বর্ণিতা খেয়েছিল, সেই আমি একবার জমি থেকে তুলেছিলাম রেসিপি করার জন্য, সেইবারে ও খেয়েছিল। ভয় লাগে না তোরে বাবু? ভয় লাগেনি তো এতক্ষণ ছিলি? তুমি তো সেই কোডটা শিখিয়ে দিলে গেলে, কোড বললে তারপরে দরজা খুলবো। কোডটা আবার প্রতিদিন চেঞ্জ হয়ে যাবে, সিচুয়েশন এরকম নয় যে একই থাকবে। এত সুন্দর পেকে গেছে, আটাটা দারুণ মিষ্টি। আমার বাবাকে রাজি করে দিল। আমাকে বাবা এর মাঝখানে রেখো না, তুমি আর তোমার বাবা দুজনে বোঝো, আর ডাক্তার বাবু তোমার বাবা যেটা ভালো বুঝবে সেটা করবে।